রাসেল ভাইপার দৌড়ে এসে কামড় দেয়। রাসেল ভাইপার খুবই অ্যাগ্রেসিভ, যখন সে শিকার পায় তখন শিকার করে। রাসেল ভাইপার অনেক পরিমাণ বাচ্চা দিচ্ছে এবং সেগুলো চারিদিকে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ছে। ঢাকার পার্শ্ববর্তী এলাকা দোহারের চরাঞ্চল থেকে একটি জীবিত রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের একজন রেস্কিউয়ার এটি উদ্ধার করেছেন। কিভাবে তিনি জীবিত রাসেল ভাইপার উদ্ধার করলেন বিস্তারিত জানবো। দোহার উপজেলার নারিশার চর থেকে মূলত একজন জেলের জালে, দোয়ারি জাল যেটাকে বলে, তার মধ্যে একটি রাসেল ভাইপার আটকা পড়ে এবং জেলে সাহেব অত্যন্ত সচেতন হওয়ায় তিনি সাপটিকে না মেরে দোহারের যে ইউনো সাহেব আছেন ওনার কাছে নিয়ে আসেন এবং সাপটিকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন, আমাদেরকে ফোন করেন এবং আমরা সাপটিকে গিয়ে সেখান থেকে দোয়ারি জাল থেকে উদ্ধার করে নিয়ে আসি। হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভীতিকর তথ্য ছড়ানো। আমরা এখন এটা নিয়ে কাজ করছি, মানুষকে সঠিক তথ্য জানাতে চাচ্ছি। অন্যথায় মানুষ যে হারে ভয় পেয়ে অন্যান্য নির্বিষ এবং উপকারী সাপগুলো মারতেছে, সেক্ষেত্রে এরকম যদি চলতে থাকে তাহলে এটা পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। আমি বলতে পারি গোখরা সাপের কামড়ে মানুষের চিকিৎসা না নিয়ে বেঁচে থাকার রেট, বেঁচে থাকা 8 ঘন্টা বেঁচে থাকতে পারে গড়ে, এবং রাসেল ভাইপারের কামড়ে সেই গড় সময়টা হচ্ছে 3 দিন বা 72 ঘন্টা। আপনারা বুঝতে পারতেছেন তাহলে গোখরা সাপের থেকে রাসেল ভাইপারের বিষ কতটুকু কম মারাত্মক। সো রাসেল ভাইপার খুব বেশি মারাত্মক বিষধর সাপ এটা বলা ভুল হবে। অন্যান্য বিষধর সাপের মতোই আমরা রাসেল ভাইপারকে দেখব এবং পরিবেশে যে তারা অমূল্য অবদান রেখে আসছে, ইঁদুর বা অন্যান্য বা ক্ষতিকর জীব খেয়ে যেভাবে তারা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে, এটা বহাল থাকবে এবং অন্যথায় পরিবেশে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং পরিবেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। রাসেল ভাইপারের ব্যাপারে যে বলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিষধর সাপ, তথ্যটা ভুল। আমরা যদি একটু দেখি, বাংলাদেশে যে ক্রেট প্রজাতির সাপ আছে তার ভ্যানম রাসেল ভাইপারের ভ্যানম থেকে অনেক বেশি লিথাল। তারপরে যে গোখরা প্রজাতির যে সাপ আছে তার ভ্যানমও অনেক লিথাল আপনার রাসেল ভাইপার থেকে। সো লিস্টিং যদি করতে হয় রাসেল ভাইপার প্রায় 5, 6, 7 নম্বরে চলে আসবে বাংলাদেশের লিস্টে। সো রাসেল ভাইপার নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। অন্যান্য বিষধর সাপও যেমন বিষধর সাপ, রাসেল ভাইপার একটা বিষধর সাপ। অন্যান্য সাপগুলো যেরকম আমাদের পরিবেশে আমাদের সাথেই টিকে আছে, রাসেল ভাইপারও পরিবেশে আমাদের সাথেই টিকে আছে, অনেকদিন ধরেই টিকে আছে, টিকে থাকবে। আমরা এটা নিয়ে আতঙ্কিত হব না, সঠিক তথ্য জানবো, নিজেরা সর্প দংশনে যে সঠিক চিকিৎসা আছে সেই চিকিৎসা নেব, তাহলেই সম্ভব স্নেক বাইটে মৃত্যুর হার কমিয়ে আনা। ভাই প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট কারণেই সৃষ্টি করেছেন। সো এখন আমি বলতে পারি চরে যারা কাজ করতেছেন, হ্যাঁ, এরা হচ্ছে টাইম মেনটেন করতেছেন। মোস্টলি দেখা হচ্ছে কাদের সাথে, জেলেদের সাথে। জেলেরা যেটা করতেছে রাত্রে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত মাছ ধরতেছে, কিন্তু ওই সময়টা হচ্ছে এই ধরনের সাপেদের বিচরণের সময়। সো এখন আপনি যখন সাপেদের বিচরণের সময় ওদের নিজস্ব এলাকায় চলে যাচ্ছেন, তখন সাপের দোষটা কোথায়? যখন সাপ বাইট করতেছে বা মানুষের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে, একটু এড়ায় চলতে হবে, তাদেরকে একটু ফ্রি স্পেস দিতে হবে, আমরাও নিজেদের একটু সেফ থাকতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে কিছু বাড়তি সতর্কতা মেনটেন করা। এর মধ্যে আছে ফসলের জমিতে গেলে অথবা ফসলের জমিতে হারভেস্ট করতে গেলে যেন কৃষক ভাইয়েরা এবং জেলে ভাইয়েরা অবশ্যই গামবুট পরিধান করেন এবং যেই জায়গাটাতে কাজ করবে সেই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে টেরে কোনো লাঠি কোনো কিছু দিয়ে আগে ভালো করে দেখে নিয়ে তারপর যেন কাজ করেন। এখন আপনি চাইলেই সাপ পুরোপুরি নিধন করে ফেলতে পারবেন না, ওরা শত হাজার বছর ধরেই এখানে আছে এবং এরা থাকবে। আপনি চাইলেই নিধন করতে পারবেন না, আমরা চাইলেও নিধন করতে পারবো না। বরঞ্চ আমরা যদি নিধন করতে চাই সেক্ষেত্রে আমাদের পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, যেটা আসলে কখনোই আর ফুলফিল করা যাবে না।